আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। শেখ হাসিনা কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ। মাটির নিচ থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ। সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়, প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দিব, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না, আখতার হোসেন। আওয়ামী লীগেই থাকতে চাই, পোল্টি দেওয়ার অভ্যাস নেই আমার, সাকিব। সর্বশেষ থাকছে, ফজরের নামাজে সেজদারত মুসল্লিকে হত্যা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শেখ হাসিনা কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান। শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক সহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব নির্দেশনা অনুযায়ী অভিযুক্তভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল। মাটির নিচ থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ। প্রতিদিনের মতো সকালে গরু নিয়ে নিজ জমিতে ঘাস খাওয়াতে গিয়েছিলেন প্রান্তিক কৃষক, কিন্তু চিরচেনা জায়গায় হঠাৎই শুনতে পান এক আজব শব্দ। একটু কাছে যেতেই বুঝতে পারেন মাটির নিচ থেকেই ভেসে আসছে বিকট আওয়াজ, যা আগে কখনো এখানে শোনেননি তিনি। খানিকটা ধীর হয়ে বসেও কোনো কিছুই আন্দাজ করতে পারছিলেন না। পরে বাড়িতে ফিরে সবার সঙ্গে বিষয়টি শেয়ার করেন তিনি। আজব এমন খবর শুনে বেলা বাড়তেই মাঠের শব্দ শুনতে জড়ো হন উৎসুক জনতা। আর উপজেলা প্রশাসন বলছে, জনতার প্রত্যাশানুযায়ী সার্ভের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির বড়পাড়া গ্রামের আশোক আলী মৃধা বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ জমিতে গরু চড়াতে গিয়েছিলেন, কিন্তু সকালে নিজের দু কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কয়েক দশক ধরে চিরচেনা স্থানেই আজ মাটির তলদেশ থেকে ভেসে আসা শব্দে কিংকর্তব্য বিমূঢ় তিনি। তাই অন্যদের ডেকে দেখালেন কি এমন রয়েছে মাটির নিচে তার চাষের জমিতে। এখানেই শেষ নয়, এরপরে কোদাল দিয়ে পরীক্ষা করতেই শব্দের তীব্রতা বেড়ে যায় আরও কয়েক গুণ, আর মাঠের আশপাশ থেকেও বের হতে থাকে বুদবুদ লাগাতার একই রকম শব্দ। তাই এখন স্থানীয়দের মাঝে সন্দেহের দানা বেঁধেছে, কি আছে মাটির তলদেশে, খনিজ সম্পদ নাকি প্রাকৃতিক গ্যাসের খনির উপস্থিতি। এ নিয়েই সবার মনেই এখন একই কৌতূহল, নাকি মাটির নিচ ভেঙে পড়বে এমনই অজানা আতঙ্কে ভুগছেন বড়পাড়া গ্রামের বাসিন্দারা। এমনকি আতঙ্কিত হয়ে পুলিশের জরুরি সেবা নম্বরেও কল করেন গ্রামবাসীরা। শুক্রবার ১ মে বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি মাঠের মধ্যে ভিড় করে আছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। কেউ কোদাল হাতে মাটি খুঁড়ছেন, আবার কেউ খোঁড়া গর্ত থেকে পানি বা মাটি শুকছেন। সবারই কৌতূহল, কি আছে মাটির নিচে। জমির মালিক আশোক আলী কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকালে এখানে এসে প্রথমে ভয় পেয়েছি, পরে লোকজন ডেকে এনেও অবস্থার পরিবর্তন হয়নি। প্রথমে ভয় পেলেও তার সন্দেহ মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে। স্থানীয় আব্দুর রশিদ মৃধা কালবেলাকে বলেন, খবর পেয়ে মাঠে এসে কোদাল দিয়ে মাটি কেটে ভেতরে কি আছে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু মাটি কাটার সময় নিচ থেকে আরও জোরে
বিকট শব্দ বের হতেই আমরা সবাই ভয় পেয়ে যাই, কিন্তু দুদিন পর পানি জমে এখানে শব্দ বন্ধ হয়ে আবার আরেক জায়গায় শব্দ শুরু হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক নওয়াব আলী কালবেলাকে বলেন, গত দুদিন ধরে এখানে আজব শব্দের কারণে অনেক মানুষ আতঙ্কিত, তাই আমি পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন দেই। তিনি বলেন, মাটির নিচে এমন শব্দ কোনো স্বাভাবিক বিষয় নয়, তাই সরকারিভাবে পরীক্ষা করে দেখার অনুরোধ জানান তিনি। একই দাবি উপস্থিত প্রায় শতাধিক মানুষের। তবে এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী গভর্নমেন্ট কলেজের মৃত্তিকা বিভাগের প্রভাষক আলামিন গাজী কালবেলাকে বলেন, সাধারণত টপ সয়েলের কাছে প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা খুবই কম। এটা মিথেন গ্যাসের উপস্থিতিও হতে পারে, তবে গ্যাস থাকা অসম্ভবের কিছু নয়। পাশেই ভোলাতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে, তাই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে এখানে জীবাশ্ম জ্বালানির উপস্থিতি রয়েছে কিনা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইয়াসিন সাদিক কালবেলাকে বলেন, ওখানকার মানুষের যে চাওয়া সে অনুযায়ী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। যদি প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানির কোনো অস্তিত্ব আছে কিনা এ বিষয়ে মানুষের প্রত্যাশানুযায়ী অধিকতর সার্ভে হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় অবহিত করা হবে। পটুয়াখালী, মাটি, ভেসে আসছে অদ্ভুত শব্দ। সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়, প্রধানমন্ত্রী। জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারোর জন্য চিরস্থায়ী নয়। প্রতিটি পদকেই গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানে যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদের দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। রোববার ৩ এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতিমিলনে আয়োজিত ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় প্রমাণিত হয়েছে, সেখানে জনরায়ের প্রতিফলন ঘটেছে। জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয়। তিনি আরও বলেন, দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলো প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোস করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সামগ্রিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভ্রষ্টাচার, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। ৩০ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি সরকারের সামনে একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি থেকে এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি। সব দেশই কমবেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশও হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, সকলের সহযোগিতায় সেই চেষ্টা অব্যাহত রেখেছি। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না, আক্তার হোসেন। বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে, তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। রোববার ৩ মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজ, রাজি, সেটা আর মুখ্য বিষয় হতে পারে না। বাস্তবতা হল, ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেননি। তিনি জানান, ঐক্যমত্য কমিশনে আলোচনার সময় এনসিপি বারবার বলেছিল যে দেশের বর্তমান সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন।
প্রয়োজন, তবে বিএনপি সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নেয়। তিনি বলেন, আলোচনা চলাকালীন সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যের বিষয় সামনে এলে প্রশ্ন ওঠে শুধু সংশোধনীর মাধ্যমে টেকসই সমাধান সম্ভব কিনা। এ অবস্থায় সংসদীয় সংশোধন ও গণপরিষদের নতুন সংবিধানের মাঝামাঝি একটি প্রস্তাবে দলগুলো একমত হয়, যা ছিল সংবিধান সংস্কার পরিষদ। আক্তার হোসেন আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁর পক্ষে ছিল, কারণ তখন তারা জানত না বললে জনগণের সমর্থন হারাতে হবে। তবে নির্বাচন শেষে জনগণ নিষ্ক্রিয় হয়ে গেছে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সরকার কতটা কার্যকর আইন প্রণয়ন করতে পারে সেটি তারা দেখবে। আওয়ামী লীগেই থাকতে চাই, পল্টি দেওয়ার অভ্যাস নেই আমার। ক্রিকেট কেরিয়ার শেষে রাজনীতিতেই সক্রিয় থাকতে চান সাকিব আল হাসান, আর সেই রাজনীতিতে তার একমাত্র পছন্দ আওয়ামী লীগ, কথা স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। বিষয়টি নিয়ে তিনি বলেছেন, আমার দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই। আমি যদি একটা ছোট দলেও কোনোদিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম, পল্টি দেওয়ার অভ্যাস নেই। রোববার ৩ মে বিডিনিউজ 24কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এসব কথা বলেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। সাকিব আল হাসান বলেন, বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা কিংবা নিষিদ্ধ থাকলেও এই অবস্থা চিরস্থায়ী হবে না বলেই বিশ্বাস করেন তিনি। দলের প্রতি নিজের দায়বদ্ধতা নিয়ে তিনি বলেন, আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য বলেন, আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। জোর করে কিছুদিন দমিয়ে রাখা সম্ভব হলেও তাতে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না। রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত উল্লেখ করে সাকিব বলেন, যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয় তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে। যে দল এটি শেষ করে দৃষ্টান্ত স্থাপন করবে তারাই মানুষের মনে জায়গা করে নেবে। ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের সংসদীয় মেয়াদ ছিল মাত্র ৭ মাস। ৫ই অগস্ট সরকার পতনের পর থেকে তিনি দেশের বাইরে থাকলেও মাগুরার মানুষকে নিয়ে এখনও স্বপ্ন দেখেন সাকিব। এ প্রসঙ্গে সাকিব বলেন, আমার শতভাগ বিশ্বাস আছে সুষ্ঠু নির্বাচন হলে মাগুরার মানুষ আমাকে আবারও ভোট দেবে। আমি তো এবারের অন্তর্বর্তী সরকার পরবর্তী সম্ভাব্য নির্বাচনেও অংশগ্রহণ নিতে আগ্রহী ছিলাম। ভেবেছিলাম ভোটে দাঁড়িয়েই নিজের জনপ্রিয়তা দেখিয়ে দেব, কিন্তু পারিপার্শ্বিকতা ও দলের সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি। ৫ই অগস্টের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিবের নামে বর্তমানে হত্যা মামলাসহ চেক জালিয়াতি ও শেয়ারবাজার কেলেঙ্কারির মামলা রয়েছে। এসব মামলাকে আইনিভাবে মোকাবিলা করতে চাইলেও দেশে ফেরার ক্ষেত্রে মূল বাধা হিসেবে দেখছেন নিরাপত্তাহীনতা ও হয়রানিকে। সাকিব বলেন, পুরোপুরি আশা আছে যে আমি দ্রুতই দেশে ফিরব। আমি আইনের মুখোমুখি হতে চাই, কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি বিশেষ কোনো প্রোটোকল চাচ্ছি না, শুধু সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া চলাকালীন হয়রানি না করার নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব। ফজরের নামাজে সেজদারত মুসল্লিকে হত্যা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। রোববার ৩ মে ২০২৩ উপজেলার ভুনবীর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া ৭৮ বছর, লইয়ারকুল এলাকার বাসিন্দা। আটক জসিম মিয়া একই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ মিয়া ৭৮ বছর। নামাজে সেজদারত অবস্থায় হঠাৎ পেছন থেকে জসিম তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মসজিদের ভেতরেই কলম দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ মিয়া। শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল মুন্না কাল বেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মসজিদ, মুসল্লি, যুবক।